চলুন তবে ফিরে যাই ইতিহাসের সেই অমর অধ্যায়ে, যেখানে দাঁড়িয়ে আছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি, নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসুর নাম এক অমর সঙ্গীতের মতো বেজে ওঠে। তিনি শুধু একজন নেতা ছিলেন না, ছিলেন এক অসীম সাহসী বিপ্লবী, এক প্রখর মস্তিষ্কের কৌশলী, আর ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে দেশের স্বাধীনতার জন্য স্বপ্ন দেখেছিলেন। তার জীবনের গল্প যেন কোনো ঐতিহাসিক উপন্যাস, যেখানে একদিকে আছে সাহস, বীরত্ব, প্রেম এবং ত্যাগের কাহিনী, আর অন্যদিকে আছে রহস্য ও বিতর্ক। ভারতবাসীর হৃদয়ে আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধায়, আবেগে আর গর্বে। 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কেটকে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন বিখ্যাত আইনজীবী এবং মা প্রভাবতী দেবী ছিলেন স্নেহশীলা ও ধর্মপরায়ণা নারী। একটি অভিজাত, শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। শৈশব থেকেই সুভাষচন্দ্র ছিলেন অদ্ভুত রকম মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধি। তার শিক্ষাজীবন শুরু হয় টিকটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে, পরে তিনি ভর্তি হন টিকটক রেভেন্স কলেজিয়েট স্কুলে। ছোটবেলা থেকেই তার মধ্যে আত্মমর্যাদা, দৃঢ়তা এবং দেশপ্রেমের বীজ রোপিত হয়েছিল। সুভাষচন্দ্রের শৈশবে এমন অনেক ঘটনা ঘটেছে যা তার মননে গভীর প্রভাব ফেলেছিল। স্কুলে পড়াশোনা করার সময় তিনি শুধু মেধায় প্রথম হতেন না, তার শৃঙ্খলা ও নেতৃত্ব গুণও প্রশংসিত হতো। তিনি কেবল পড়াশোনায় ভালো ছিলেন না, ছিলেন সংস্কৃত ভাষায় পারদর্শী, বাঙালি সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী। সুভাষচন্দ্রের জীবনে সবচেয়ে বড় প্রভাবক ছিলেন স্বামী বিবেকানন্দ। কিশোর বয়সে স্বামীজির লেখা বই পড়ার পর তার জীবনের লক্ষ্য স্থির হয় নিজেকে গড়ে তোলা আর দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা। কলকাতার প্রখ্যাত প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ার পর সুভাষচন্দ্রের জীবনে একটি বড় মোড় আসে। সেখানে তিনি ব্রিটিশ অধ্যাপকের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদ তাকে কলেজ থেকে বহিষ্কৃত করে। কিন্তু এই ঘটনার মধ্য দিয়েই তার ভেতরে স্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে স্বাধীনতার আকাঙ্ক্ষা। এরপর তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পিতার ইচ্ছায় সুভাষচন্দ্র ইংল্যান্ডে যান ICS পরীক্ষায় বসতে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মাত্র 23 বছর বয়সে তিনি প্রথম শ্রেণীতে পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ শাসনের দমননীতি ও অন্যায় দেখে তার অন্তর মানতে পারেনি। চাকরির প্রলোভন তিনি ত্যাগ করেন এবং দেশে ফিরে আসেন শুধুমাত্র দেশের জন্য কাজ করতে। এটাই ছিল তার জীবনের প্রথম বড় বিপ্লব। ভারতে ফিরে সুভাষচন্দ্র কংগ্রেসে যোগ দেন। তিনি ছিলেন চিত্তরঞ্জন দাসের শিষ্য, যিনি তাকে জাতীয় আন্দোলনে সক্রিয় হতে উদ্বুদ্ধ করেন। তিনি দ্রুত কংগ্রেসের মধ্যে একজন প্রখর সংগঠক এবং বক্তা হিসেবে পরিচিতি পান। কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তার প্রশাসনিক দক্ষতা প্রশংসিত হয়। তিনি ভারতীয় যুব সমাজকে সংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল একটি শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ এবং আত্মনির্ভর জাতি গড়ে তোলা। কিন্তু সুভাষচন্দ্র ছিলেন এমন একজন মানুষ যিনি কেবল নরম পন্থায় বিশ্বাস করতেন না, তিনি বিশ্বাস করতেন যে সশস্ত্র সংগ্রাম ছাড়া স্বাধীনতা আসবে না। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু তার মনে হয়েছিল অহিংসা যথেষ্ট নয়। এর ফলে কংগ্রেসের মধ্যে তার সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে। 1938 সালে হারিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি কংগ্রেসকে আরও বিপ্লবী পথে এগিয়ে নিয়ে যেতে চান। কিন্তু দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হওয়ার পর মহাত্মা গান্ধীর সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে জেতার ফলে তাকে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়। অবশেষে তিনি কংগ্রেস ত্যাগ করে গঠন করেন ফরওয়ার্ড ব্লক। এরপর সুভাষচন্দ্রের জীবনের কাহিনী আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। 1941 সালে তিনি গৃহবন্দী অবস্থায় কলকাতা থেকে গোপনে পালিয়ে আফগানিস্তান হয়ে জার্মানি পৌঁছান। সেখানে তিনি হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন চান। পরে তিনি জাপানে যান এবং সেখানেই গঠন করেন আজাদ হিন্দ ফৌজ। এই সেনাবাহিনীর স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বান আজও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য প্রেরণা। আজাদ হিন্দ সরকার গঠন করে সুভাষচন্দ্র দেখিয়ে দিয়েছিলেন যে ভারতীয়রা নিজেদের শাসন ব্যবস্থা গড়তে সক্ষম। তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় অভিবাসীদের সংগঠিত করে সেনাবাহিনী গঠন করেন, যা ব্রিটিশ বিরোধী যুদ্ধে অংশ নেয়। আজাদ হিন্দ ফৌজের অভিযান ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্রিটিশদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। যদিও শেষ পর্যন্ত তাদের অভিযান সফল হয়নি,
কিন্তু সুভাষচন্দ্রের নাম কিংবদন্তির মতো ছড়িয়ে পড়ে। সুভাষচন্দ্র বসুর জীবনের অন্যতম বড় রহস্য তাঁর মৃত্যুর ঘটনা। সরকারি সূত্র অনুযায়ী 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় তিনি মারা যান, কিন্তু অনেকেই বিশ্বাস করেন তিনি সেই দুর্ঘটনায় মারা যাননি। বিভিন্ন গবেষণা ও তদন্ত কমিশন আজও এই রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারেন। জানতেন শৃঙ্খলা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়, তাই তিনি সেনাবাহিনী তৈরি করেছিলেন। তার বক্তৃতা, তার লেখা, তার দৃষ্টি আজও অনুপ্রেরণার উৎস। তার নামে ভারতের অসংখ্য প্রতিষ্ঠান, রাস্তা, বিমানবন্দর এবং মূর্তি আজও আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো দয়া নয়, এটি অর্জন করতে হয় রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন আমাদের শেখায় যে একটি মানুষ নিজের অদম্য সাহস, আত্মবিশ্বাস এবং নিষ্ঠার মাধ্যমে কিভাবে ইতিহাসের ধারা পরিবর্তন করতে পারে। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে ভারতের স্বাধীনতার স্বপ্ন শুধু সম্ভব নয়, বরং সেটি বাস্তবে রূপ দেওয়া যাবে। যদিও তিনি স্বাধীন ভারতের আলো দেখতে পাননি, তার আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি তৈরি করে দিয়েছিল। আজও কোটি কোটি ভারতীয়ের মনে নেতাজি এক চিরন্তন প্রেরণা, এক অদম্য শক্তির প্রতীক।